টু ইউরোবিটি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামী মনে হোসেন আল্লাহর রহমানির রহিম রহমতুল্লাহ আলমিন। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা পর্তুগালে আসতে চান, পর্তুগালে এসে রেসিডেন্ট কার্ড পেতে চান, পর্তুগালের পাসপোর্ট পেতে চান, কিংবা অল্প সময়ের জন্য পর্তুগালে আসতে চান, এই ব্লগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু টিপস বা সাজেশন পাবেন। তো যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন, এটি আমার রিকোয়েস্ট। আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আচ্ছা, আজকে কথা বলছি পর্তুগালে যারা নতুন করে আসতে চান 2025-2027 এই পিরিয়ডের ভিতরে। ঠিক আছে, এখন অদ্যাবধি নতুন সরকার পর্তুগালে আসছে। ঠিক আছে, পর্তুগালে দেশ চালাচ্ছে। এই সরকারটি অভিবাসন বান্ধব নয়, প্রথমে বলে রাখছি। তারা কিছুদিন পর পর নতুন নতুন আইন যা করতেছে পর্তুগালে। তার মধ্যে পর্তুগালে যারা এক্সিস্টিং আছে, যারা রেসিডেন্ট বর্তমানে আছে, তাদের চলতে ফিরতে অনেক অসুবিধা হচ্ছে। যেমন তাদের লোক বল কম হওয়াতে আইআরএন তারা নতুন করে কার্ড রিনিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না। সেকেন্ড, আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। যারা পর্তুগালে 3 বছর 2 বছরের বেশি হয়ে গেছে, ইভেন রেসিডেন্ট কার্ড পেয়ে বসবাস করতেছেন, তারা দেশ থেকে বউ বাচ্চা ফ্যামিলি আনতে পারতেছেন। ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ফ্যামিলি অ্যাপয়েন্টমেন্ট তারা ওপেন করতেছে না এখন। এটি অত্যন্ত বিড়ম্বনার একটি কারণ, হতাশার কারণ বটে। কারণ পর্তুগালে মানুষ আসে আগে থেকে জেনে শুনেই আসে যে পর্তুগালে আসলে এখানে ফ্যামিলি সেটেল করা যাবে, ফ্যামিলি নিয়ে বসবাস করা যাবে, একটা স্বাচ্ছন্দ্য মোটামুটি জীবনযাপন করা যাবে। এটাই আমার এই চ্যানেলে অনেক ব্লগ রয়েছে। পর্তুগালে আসবেন কি আসবেন না, একটু ভেবেচিন্তে আসুন, হিসাব নিকাশ কষে আসুন। যদি আপনার ইনকাম ধরেন মিডল ইস্টে আপনি আছেন, সিঙ্গাপুরে আছেন, মালয়েশিয়া আছেন, ঠিক আছে, সৌদি আরবে আছেন, কাতার, কুয়েত, বাহরাইন আছেন, আপনাদের ইনকাম যদি 1 লাখ টাকার উপরে হয়, 1.5 লাখ টাকা 2 লাখ টাকার কাছাকাছি থাকে, তাহলে আমার পরামর্শ হইল একটু ভেবেচিন্তে আসবেন। আর যদি শুধু অর্থ কামানোর জন্য আসতে চান, তাহলে আমি প্রথমে বলবো আপনি আসবেন না, আপনার আসা উচিত হবে না। কারণ এখানে সর্বনিম্ন বেতন 870 ইউরো 2025 সাল, অর্থাৎ নিয়ারলি 900 ইউরো। সর্বোচ্চ আপনি ওভারটাইম সহ যদি কোনো কোম্পানিতে কাজ করেন, সেখানে আপনি 1000 ইউরো বেতন পেতে পারেন। ঠিক আছে, অথবা আরও খুব ভালো কোম্পানি হলেও আপনাকে খাওয়া খরচ দিতে পারে। দৈনিক 7 ইউরো, 7 ইউরো, 1.7 সামথিং এরকম আসবে প্রতিদিনের মিল অ্যালাউন্স। যতদিন আপনি কাজ করবেন সেই কোম্পানি আপনাকে ততদিনের অ্যালাউন্স দিবে, এর বাইরে কিন্তু দিবে না, মনে রাখবেন। আচ্ছা, যাই হোক, এবার আসি ঘুরে ফিরে। অতিরিক্ত কোয়ালিফিকেশান যোগ্যতা থাকলে আপনারা এখানে এসে একটি ফুল টাইম কাজ করার পাশাপাশি, জব করার পাশাপাশি আপনি অতিরিক্ত পার্ট টাইম হিসেবে দৈনিক 3 থেকে 4 ঘন্টার সময় ব্যয় করতে পারেন। ফর এক্সাম্পল, ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা যদি আপনি পর্তুগালের এখানে এক্সচেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটু সম্ভব হবে। অথবা মোটরসাইকেল জানলে আপনি ফুড ডেলিভারি ওভার কাজকর্মগুলো করে মোটামুটি কিছু পয়সা এক্সট্রা ইনকামের সুযোগ পাবেন। ঠিক আছে, তো সব কিছু মিলিয়েও একটা সময়ে যারা এখানে দীর্ঘদিন 5-7 বছর বা তারও বেশি সময় ধরে আছেন পর্তুগালে, তারাও আমার সাথে একমত হবেন যে পর্তুগালে আসলে ফর দ্য লং টার্ম থাকার জন্য এখানে না। খুব কম সংখ্যক ব্যবসায়ীরাও আছে, কিন্তু হতাশায় খুব কম সংখ্যক ব্যবসায়ী আছে যারা পর্তুগালে পার্মানেন্টলি ব্যবসা করতেছে। ঠিক আছে, পর্তুগালে ব্যবসা করলে মজা, কারণ পর্তুগালে ব্যবসা এবং জব সব কিছু একসাথে করা যায়। এটি একটি সুবিধা বটে, কিন্তু অসুবিধা হচ্ছে পর্তুগালের মানুষের তো ইনকাম কম, তাদের ক্রয় ক্ষমতার সামর্থ্যতা কম। এটা আপনাকে বুঝতে হবে। যারা ইকোনমিক্সের স্টুডেন্ট, বিজনেসের স্টুডেন্ট, ঠিক আছে, যারা বিজনেস অ্যানালাইসিস, ইকোনমিক্স অ্যানালাইসিস বুঝেন, অথবা যারা রিসার্চের মানুষ, তারা একটু চিন্তা করে দেখুন আমার কথাগুলো। যাদের ক্রয় ক্ষমতা বেশি, ইকোনমিক পাওয়ার এবং স্টেবিলিটি কম, তাদের কতটুকু কী করা সম্ভব। কাজেই পর্তুগালে আমি বলবো শুধু অর্থনৈতিক ইনকাম বাড়ানোর জন্য, আয় রোজগার করার জন্য সদিচ্ছা থাকলেও আপনি পর্তুগালে না আসা উচিত। পর্তুগালে আর এক শ্রেণীর মানুষ আসবে, হুমড়িকে আসবে, আমি না বললেও আসবে, বললেও আসবে। তারা হচ্ছে কারা? যারা ইউরোপে আছে, যাদের আদৌ কোনো রেসিডেন্ট কার্ড নাই, অর্থাৎ পেপার নাই, তারা লিগ্যাল না, তারা স্পেনে ইলিগেল, তারা ফ্রান্সে ইলিগেল, তারা ইটালিতে ইলিগেল, পোল্যান্ডে ইলিগেল। তারা লিগেল হওয়ার জন্য এখানে আসবে। বাট এখানে আসলেও যে হুট করে আপনি একটা জব কন্ট্রাক্ট কিনেই আগের মতো হুটখাট করে আপনি একটা কার্ড পেয়ে যাবেন, সেটাও না। আপনার আসা উচিত না যতদিন না আপনি সিস খেয়ে আছেন। অর্থাৎ আপনি অন্য দেশে, আপনি অস্ট্রিয়া হয়ে আপনি আসতেছিলেন, ইউরোপে ঢুকতেছিলেন, অস্ট্রিয়ার বর্ডার
অথবা ফ্রান্সের পুলিশ আপনার ধরে বায়োমেট্রিক নিয়ে নিল, ঠিক আছে, আপনি অ্যাজাইলাম কেস ঝুলতেছে, সেক্ষেত্রে আপনার আসা উচিত হবে না। এখানে প্রচুর মানুষ এখন বায়োমেট্রিক দিচ্ছে, একটা লেটার দিয়ে দিচ্ছে 10 দিনের মধ্যে তুমি জবাব দাও। 10 দিনের মধ্যে জবাব মানে কি, সিস আপনার আপনি কট খাইছেন, SIS সেঞ্জেন ইনফরমেশন সিস্টেমে আপনি ধরা। তো কাজেই আপনি যে দেশের বায়োমেট্রিক দিয়ে নিয়ে নিচ্ছে সেই দেশের সিস আপনি কাটানোর মতো ব্যবস্থা করে আসতে হবে। আর অবশ্যই আরেকটি পরামর্শ হলো এই ব্লগে, আপনারা যারা ইউরোপের দেশ থেকে পর্তুগালে আসবেন তারা অবশ্যই আসার সময় একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসবেন ওই দেশ থেকে, অথবা আসার পরেও জোগাড় করা যায়, সেটা একটু অনেকটা ডিফিকাল্ট এবং এক্সপেন্সিভ, ব্যয়বহুল এবং সমস্যাপক্ষ। তো বাড়তি টেনশন না করার জন্য আমি আগে থেকে পরামর্শ দিব, যারা বৈধভাবে ইউরোপের অন্যান্য দেশে আসেন, রিসেন্টলি মুভ করতে চান পর্তুগালে, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অবশ্যই আপনাদের একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওই দেশ থেকে, বাংলাদেশ থেকে তো আনবেনই, আবার যে দেশের ইউরোপে বা অন্য দেশে 1 বছরের বেশি সময় ধরে থাকবেন সেই দেশ থেকে আপনি নিয়ে আসবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার লাইন পরিষ্কারের জন্য বললাম, আপনার এই ব্যাগ পিছনে কোনো টেনশন থাকবে না, এই জন্যই কথা। আর কারা পর্তুগালে আসবেন না, যারা অর্থনৈতিকভাবে আয় রোজগার করতে চান, কারণ আয় রোজগার আমি ধরে নিলাম আপনি বাংলাদেশে 1 লাখ টাকা কামাচ্ছেন, 50, 60, 70 হাজার টাকা কামাচ্ছেন, কিন্তু এখানে এসেই আপনি একটা জব যে পাবেন এটার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। অনেকে ওয়ার্ক পারমিট বিষয়, D1 বিষয়ে আসতে চান, যদি ভাই আমি বলবো ওয়ার্ক ভিসা পান, আসবেন, এসে দেখবেন যে আপনার কাজটা যদি ওই কোম্পানিতে ধারাবাহিকভাবে না থাকে, আপনি 1 বছর 2 বছর পর্যন্ত, মিনিমাম 1 বছর পর্যন্ত আপনি কোম্পানিতে কাজ না থাকে, সেক্ষেত্রে এখানে এসে আপনার কী লাভটা হবে আমারে বলেন। আপনি তো নিজের খাওয়া খরচ, থাকা খরচে আপনি ট্রান্সপোর্টেশন খরচ, ইন্টারনেট খরচ আপনি বেয়ার করতে পারবেন না। সব মিলে একটা মানুষের 1000 ইউরো সিঙ্গেল আয় থাকলে সেখানে তার ব্যয় আছে 850 ইউরো, 800 থেকে 850 ইউরো আপনার খরচ হয়ে যাবে 1000 ইউরো কামাইলেও। তো সেক্ষেত্রে মাসের শেষে টানে 150-200 ইউরো আপনি সেভ করতে পারবেন। এখন দেখেন আপনি আসবেন কি আসবেন না। আর যারা শুধুমাত্র লিগেল হওয়ার জন্য আসতে চান, বাট বিষয়ে আসছিলেন, ওয়ার্ক বিষয়ে আসছিলেন, তারাও আসবেন না। এখন পর্তুগালে কিন্তু এইভাবেও হয় না। একমাত্র গত 3 জুন বা 4 জুনের পূর্বে যারা পর্তুগালে প্রবেশ করেছিল, যাদের সোশ্যাল সেফ এন্ট্রি করা হয় নাই কিন্তু সোশ্যাল করা আছে, তারা পর্তুগালে এসে ভালো কিছু করতে পারবেন। পর্তুগালে বর্তমান আইমা ওয়েবসাইটের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাদের সোশ্যাল নাম্বার আছে, বলছে যাদের সোশ্যাল নাম্বার আছে, পর্তুগালের অন্যান্য নাম্বার এই আছে, ডকুমেন্টও আছে, যেমন জুনতা, তারপর হচ্ছে ফাইন্যান্স, পাশাপাশি আপনি মানে সময়ের স্বল্পতার জন্য বা ডেডলাইন ফলো না করার জন্য আপনি আইমা এন্ট্রি করতে পারেন নাই, তাদের জন্য একটি লিঙ্ক ওপেন করেছে, servicus.aima.gov.pt। এই লিঙ্কে যায় বা গুগলে লেখলে আপনারা এই লিঙ্কটি পাবেন, সেখানে আপনি স্বল্প তথ্য দিয়ে আপনি ঢুকবেন, তারপরে ঠিকই আপনি দেখবেন সাফা পোর্টালে আপনাকে নিয়ে যাবে একটা সময় সেফ এন্ট্রি করার জন্য। যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনার সবগুলো ডকুমেন্ট ডালতে হবে, মানে জমা দিতে হবে। কী কী ডকুমেন্ট? অনেক ডকুমেন্ট আছে, আমার অন্য একটি ভিডিও আছে, সেটা দেখে নেবেন। আর ভেবেচিন্তে পর্তুগালে আসার অনুরোধ রইল, হুটহাট করে ডিসিশন নেবেন না। পর্তুগাল থেকে অনেক মানুষ বের হতে চায়, হ্যাঁ, পর্তুগালে থাকতে চায় না ফর দ্য লং টার্ম। কেন থাকতে চায় না? এই কারণে ইকোনমিক সিচুয়েশনের জন্য থাকতে চায় না। যদি ভাই আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকে, ব্যবসা বাণিজ্য করে অনেক লাভবান হন এখানে, তাইলে আপনি থাকবেন পর্তুগাল অবশ্যই। অনেকে স্পেনে গিয়েও হাই হুতাশ করতেছে, এখন কোথায় যাবেন সেটার সিদ্ধান্ত আপনার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।